দর্শক, বিশ্ববিখ্যাত টাইম ম্যাগাজিনের রাজনীতি বিষয়ক বিশ্লেষক এবং সম্পাদকীয় বিষয়ক পরামর্শক ইয়ান ব্রেমার একটা আর্টিকেল লিখেছেন। আজকের আলোচনায় খুব সংক্ষেপে সেটি পর্যালোচনা করব। তার এই আলোচনার বিষয়বস্তু হলো বর্তমান বিশ্বে, বিশেষ করে গণতান্ত্রিক বিশ্বের সবচেয়ে দীর্ঘতম শাসন চালানো যেই ব্যক্তি, অল্প কয়েকজন ব্যক্তি, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে ভাবা হয় যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তো তার লেখায় তিনি শিরোনাম করেছেন যে এই রিসেপ তাইপ এরদোয়ানের কৌশলের যে ভান্ডার সেটি কি ফুরিয়ে আসছে, অর্থাৎ তুরুপের তাস কিন্তু সীমাবদ্ধ হয়ে আসছে এই সুলতান হিসেবে খ্যাত এই রিসেপ তাইপ এরদোয়ানের। তো তিনি লেখাটির শুরুতেই তিনি প্রসঙ্গ টেনেছেন যে গত এপ্রিল মাসে হাঙ্গেরিতে ভিক্টর অরবান যে পরাজিত হন নির্বাচনে এবং দীর্ঘ শাসন পরিচালনার পরে তার মতো একজন শাসক, যিনি তাকে বলা হয় কর্তৃত্বপরায়ণ শাসক, তো সেই ভিক্টর অরবানের পরাজয়ের প্রসঙ্গটি তিনি লেখার শুরুতেই এনেছেন এবং উদাহরণ হিসেবে সেট করেছেন যে রাজনৈতিক খেলায় নিজের সুবিধা মতো নিয়ম বদলে ফেললেও একজন শক্তিমান শাসক শেষ পর্যন্ত যে হারতে পারেন, তো এটি হচ্ছে এই ভিক্টর অরবানের পরাজয়ের মধ্য দিয়ে স্পষ্ট হয়। যদিও নির্বাচন ততটা সুষ্ঠু হয়নি, তারপরও জনগণের ব্যাপক জনসমর্থন তাকে ক্ষমতার কেন্দ্র থেকে সরিয়ে দিয়েছে। তো এই উদাহরণ টেনে তিনি বলছেন যে রিসেপ তাইপ এরদোয়ানের রাজনৈতিক বাস্তবতাকে অস্বীকার করে অরবানের চেয়েও দীর্ঘ সময় ধরে তিনি ক্ষমতায় টিকে আছেন এবং তার মতো কঠোর ও কৌশলী রাজনৈতিক দক্ষতা খুব কম নেতার মধ্যেই দেখা যায়। টানা 23 বছর ধরে তিনি ক্ষমতার কেন্দ্রে রয়েছেন। তিনি গত 2002 সাল থেকে তিনি ক্ষমতায় রয়েছেন। এরদোয়ান প্রথম 11 বছর প্রধানমন্ত্রী ছিলেন। এরপর 2014 সালে প্রথম সরাসরি ভোটে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন এবং তিনি নিয়ম বদলে এই প্রেসিডেন্সিয়াল শাসন ব্যবস্থা প্রবর্তন করেন তুরস্কের ইতিহাসে। এবং এরপরে 2017 সালে তিনি মাঝখানে হন, গণ অভ্যুত্থানের মুখে পড়েও শেষ পর্যন্ত রক্ষা পান। 2017 সালে তিনি সাংবিধানিক গণভোটের মাধ্যমে সংসদ থেকে ক্ষমতা প্রেসিডেন্টের হাতে কেন্দ্রীভূত করেন এবং এই ক্ষমতা কেন্দ্রীভূত হওয়ার পর একচ্ছত্রভাবে একক কর্তৃত্ব শাসন ক্ষমতার যাবতীয় কিছু তার হাতে চলে যায়। তিনি নতুন আইন করতে পারেন, পুরনো আইন বদলে ফেলতে পারেন, পরিবর্তন করতে পারেন, উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তাদের নিয়োগ করতে পারেন, আন্তর্জাতিক চুক্তি অনুমোদন করতে পারেন এবং দেশের সশস্ত্র বাহিনীরও কর্তৃত্ব তার হাতে ন্যস্ত হয়। এই দক্ষ রাজনীতিক 2018 এবং 23 সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন। বিভিন্ন পর্যবেক্ষক সংস্থা যদিও অভিযোগ করে যে তুরস্কের রাজনৈতিক প্রক্রিয়া, গণমাধ্যম এবং বিচার ব্যবস্থায় নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেই তিনি পরিস্থিতিগুলো অনুকূলে আনার চেষ্টা করেছেন। তবে একটা বিষয়, যে ভোট রিগিং হয়েছে বা জাল ভোট পড়েছে বা ভোটের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ তেমন একটা কিন্তু আসেনি। তো এই প্রেসিডেন্ট এরদোয়ানের যে রাজনৈতিক শাসন, তো এই শাসনের মধ্যে যে সর্বশেষ যে টার্ম, তো এই টার্মের মধ্যে অর্থনৈতিক ব্যবস্থাপনার ক্ষেত্রে ব্যাপক বিশৃঙ্খলা, ব্যর্থতা, তারপরে লাগামহীন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অক্ষমতা, ক্রমবর্ধমান স্বৈরতান্ত্রিক আচরণের কারণে ভোটাররা এরদোয়ান ও তার দলকে কিন্তু প্রত্যাখ্যান করতে শুরু করেছে। তো এখানে ইয়ান ব্রেমার উল্লেখ করছেন যে 2024 সালে যে সিএইচপি প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি স্থানীয় নির্বাচনে বেশ বড় সাফল্য অর্জন করে। আতাতুর্ক যে পার্টি প্রতিষ্ঠিত করেন সিএইচপি, তো তার এই নেতৃত্বেই এই সিএইচপি প্রতিষ্ঠিত হয়েছিল। আর তরুণ ও জনপ্রিয় সিএসপি নেতা একরেম ইমামোগলু ইস্তাম্বুলের মেয়র নির্বাচিত হন। এর 90-এর দশকে যেই শহরের মেয়র ছিলেন স্বয়ং এরদোয়ান, বলা হয়ে থাকে ইস্তাম্বুল শহরের মেয়র হয়েই তার মূলত উত্থান ঘটে তুরস্কের রাজনৈতিক ইতিহাসে। তো সেই মেয়রকেও তিনি
মানে হচ্ছে আইনের মারপ্যাঁচে ফেলে বরখাস্ত করেছেন, এমনটা বলছেন ইয়ান ব্রেমার। এবং অপরাধ তদন্তের নামে শত শত বিরোধী রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করছেন, যেটাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করছে অনেক মানবাধিকার সংগঠন এবং সিএইচপির নেতারা। আর এই ইমামোগলু, যিনি পরবর্তীতে প্রেসিডেন্ট নির্বাচনে এরদোয়ানের প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছিলেন, তো তাকেও কিন্তু 2025 সালে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, জেলে দেয়া হয়েছে। তো বিরোধী দলের উপর সবশেষ যে বিচারিক আঘাত, সেটি গত 21শে মে এসেছে। ইয়ান ব্রেমার উল্লেখ করছেন যে আপিল আদালত সিএসপির আভ্যন্তরীণ নেতৃত্ব নির্বাচনের ফল বাতিল করে দেয় এবং এর ফলে যে জনপ্রিয় হয়ে ওঠা অজগুর ওজেল যে দলটির নেতা হয়েছিলেন, আদালত তাকে সরিয়ে তার পূর্ববর্তী কেমাল কিলিচ দারোগলুকে পুনর্বহাল করে। তো এই নামটি আপনাদের হয়তো স্মরণ থাকবে যে এই কেমাল কিলিচ দারোগলু ৭৭ বছর বয়সী এই নেতা ২০১১ সাল থেকে ২০২৩ পর্যন্ত টানা ৫টি সংসদ নির্বাচনে এরদোয়ানের প্রতিদ্বন্দ্বিতা করেন এবং সিএসপির পরাজয় ত্বরান্বিত করেন। অর্থাৎ সিএসপিকে পরাজয়ের স্বাদ দেওয়ার জন্যই মূলত তিনি বিখ্যাত, এমনটা বলা হচ্ছে। তো তো এই সিএসপি কে পরাজয়ের স্বাদ যিনি দিয়েছেন, অর্থাৎ হচ্ছে এরদোয়ান যাকে সহজ প্রতিপক্ষ বানিয়েছে আইনের মারপ্যাচে, এই সিএসপির নেতৃত্ব কিন্তু ঘুরে তার কাছেই ন্যস্ত হয়েছে। মানে এক্ষেত্রে আদালতকে ব্যবহার করেছেন এরদোয়ান বা তার দল, এমন কিন্তু অভিযোগ মানে বিরোধীদের সহ আন্তর্জাতিক মহলে রয়েছে। আবার এই যে একদিকে বিরোধী নেতা যিনি প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারেন এবং যার জনপ্রিয়তা রয়েছে তাকে সরিয়ে দেওয়া, আর আরেকদিকে হচ্ছে বিরোধী দলের মধ্যে বিভক্তিকে প্রকট আকার করে তোলা, এই কৌশলগুলো কিন্তু এরদোয়ান নিচ্ছেন। কিন্তু লেখক বলছেন যে এবার পরিস্থিতি কিন্তু ভিন্ন হতে পারে, কারণ তার বিকল্প পথগুলো দ্রুত সংকুচিত হয়ে আসছে। তুরস্কের বর্তমান সংবিধান অনুযায়ী একজন প্রেসিডেন্ট ২ মেয়াদের বেশি ক্ষমতায় থাকতে পারে না। ইতিমধ্যেই এরদোয়ান তার হচ্ছে দ্বিতীয় মেয়াদও শেষ করতে যাচ্ছেন, আর ২ বছর আছে, ২০২৮ সালে প্রেসিডেন্ট নির্বাচন হবে এবং সেখানে বর্তমান মানে নিয়ম অনুযায়ী আর সংবিধানের আইন অনুযায়ী মানে এরদোয়ানের আর প্রার্থী হওয়ার কোনো সুযোগ নেই। অর্থাৎ তার সামনে এখন দুটি পথ খোলা আছে। একটি হলো সংবিধান সংশোধনের মাধ্যমে আইন পরিবর্তন করা, আরেকটি হলো যে আগাম নির্বাচন ডেকে দ্বিতীয় মেয়াদ সংক্ষিপ্ত করে তৃতীয়বার প্রতিদ্বন্দ্বিতার সুযোগ নিতে পারেন, অর্থাৎ মেয়াদ বাড়িয়ে নিতে পারেন। কিন্তু এই দুই পথেই বাস্তবায়নের ক্ষেত্রে যে সংসদের অনুমোদন লাগবে, সেই সংসদে কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা নেই এরদোয়ান ও তার একে পার্টির। অর্থাৎ মানে ব্যাপক হারে সংসদ সদস্যদের যে সংখ্যাগরিষ্ঠ অনুমোদন দরকার, সেই পথে হাঁটার সুযোগ কিন্তু এরদোয়ানের নেই। আর এরদোয়ানের সাম্প্রতিক পদক্ষেপগুলো স্পষ্ট করে যে তিনি নীরবে যে রাজনৈতিক মঞ্চ ছাড়ার জন্য যে প্রস্তুতি নিচ্ছেন বা নেওয়া যে ধরনের আবহ থাকে, তিনি এ ধরনের কোনো পরিকল্পনা দেখা যাচ্ছে না। অর্থাৎ তার যে রাজনৈতিক মাঠ থেকে এক্সিট করা, অবসরে যাওয়া অথবা ক্ষমতা ছেড়ে দেওয়া অথবা বিকল্প নেতৃত্বের হাতে ক্ষমতা ন্যস্ত করা, এই ধরনের কোনো লক্ষণই কিন্তু দেখা যাচ্ছে না এই তার এই শাসন পরিচালনার ক্ষেত্রে। ফলে মানে বেশ ধোঁয়াশাচ্ছন্ন একটা অবস্থা তৈরি হয়েছে। তবে এরদোয়ানের সামনে যে বিকল্পগুলো রয়েছে, সেই বিকল্পগুলো অত্যন্ত কঠিন এবং দুরূহ। ফলে মানে এই ইয়ান ব্রেমারের দৃষ্টিতে যে এরদোয়ানের হাতে যে সমস্ত তুরুপের তাস ছিল, অর্থাৎ হচ্ছে যেই বিকল্পগুলো ছিল যেগুলোর মাধ্যমে সে রাজনৈতিক কৌশল নির্ধারণ করত এবং একের পর এক ভেলকি দেখিয়ে সেগুলো বাজিমাত করে ফেলে আসছে এ যাবৎ পর্যন্ত 23 বছর ধরে, সেই কৌশলের ভান্ডার কিন্তু এই তুর্কি সুলতান এরদোয়ানের দ্রুত ফুরিয়ে আসছে, তার হাতে খুব বেশি বিকল্প নেই। তবে লেখক একটা বিষয়ে তাকে কৃতিত্ব দিয়েছেন যে টানা 23 বছর ক্ষমতায় থাকার পরও যে ধরনের রাজনৈতিক
কৌশল অবলম্বন করে দীর্ঘ শাসনকে আরো দীর্ঘায়িত করেছেন। এ ধরনের কিছু কৌশল তার হাতে এখনো রয়েই গেছে। মানে একদিকে আ বিরোধী নেতৃত্ব শূন্য করে ফেলা, আরেকদিকে বিরোধীদেরকে এলোমেলো করে রাখা। তো এই দুটোই রয়েছে এরদোয়ানের হাতে। এর বাইরেও এরদোয়ান কিছু ক্ষেত্রে সাম্প্রতিক যে সামরিক প্রতিরক্ষা খাতে বিশ্বে বেশ আ মানে গুরুত্বপূর্ণ অবস্থানে নিজেকে স্থাপন করতে পেরেছেন। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের সাথে যে ধরনের সুসম্পর্ক রেখে আন্তর্জাতিক রাজনীতিতে নিজের শক্ত অবস্থান জানান দেয়া যায়, সেটি কিন্তু তিনি দিতে সমর্থ হয়েছেন। তো দেখা যাক শেষ পর্যন্ত এরদোয়ান তার কোন পথ বেছে নেন।